ভাইয়া দেখো, এই গাছে কত রসালো ফল। এগুলো দেখে তো আর লোভ সামলানো যাচ্ছে না। আর আমাদেরও কিন্তু খুব খিদে পেয়েছে। চলো এখানে আমাদের পেট পূজাটা সেরে ফেলি। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। চোখের সামনে এরকম রসালো ফল দেখলে কেই বা নিজেকে সামলাতে পারবে, তাও আবার সব আমাদের পছন্দের ফল। চল এক কাজ করি, আমরা কিছু ফল এখানে খেয়ে নেই, আবার কিছু ফল আমাদের বাকি পথের জন্য নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, তুমি ঠিকই বলেছ। বাকি পথ আমরা কোথায় কি পাই না পাই তার তো কোনো ঠিক নেই। তাহলে চলো আমরা এখান থেকেই বাকি পথের রসদ এবং খাবার নিয়ে নিই, যাতে আমাদের আর বাকি পথে কোনো খাবার না পেলেও আমাদের সমস্যা না হয়। এই কথা বলে মদন এবং জগন সেই গাছ থেকে ফল পেড়ে খাওয়া শুরু করল। কিছুক্ষণ পর সেখানে হঠাৎ একটি রহস্যময় এবং ভয়ঙ্কর কণ্ঠ শোনা গেল। তোমরা এটা কি করলে? তোমরা এই গাছের ফল কেন খেলে? তোমাদের ভিতর তো দেখছি লোভে ভরা। তোমরা সামান্য কয়েকটা ফলের লোভ সামলাতে পারলে না। এটার পরিণতি খুবই ভয়ঙ্কর হবে। এই কথা শুনে মদন আর জগন অনেক ভয় পেয়ে গেল। তারা মনে মনে ভাবছিল তারা আসলেও অনেক বড় ভুল করে ফেলেছে। তারা সামান্য কয়েকটা ফলের লোভ সামলাতে পারল না। তারপরও তারা ভয়ে ভয়ে বলল, কে কে কথা বলছে? এখানে কে আছে? সামনে এসো। ঠিক তখনই সেখানের মাটি কাঁপতে শুরু করল। চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ল এবং সেই গাছটি একটি ভয়ঙ্কর রাক্ষসী গাছে পরিণত হল। তার প্রত্যেকটি ফল যেন মানুষের কঙ্কালের মতো লাগছে। তার শরীরটা সম্পূর্ণ ভয়ঙ্কর রূপে ধারণ করেছে। গাছটাকে দেখে মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর ক্ষুধার্ত প্রাণী খাবারের জন্য ওত পেতে বসে আছে। ভাইয়া, আমরাই আবার কোনো ভুল করে ফেললাম? এই গাছটা হঠাৎ করে এমন হয়ে গেল কেন? আমরা কি এই ফলগুলো খেয়ে অনেক বড় ভুল করে ফেললাম নাকি? এটাকে দেখে তো আমার ভয় করছে। এটা তো মানুষ নয় বা কোনো গাছও নয়, এটা তো গাছরূপী একটা ভয়ঙ্কর মানব পিশাচ। এই মানুষ, তোদের ভেতর তো লোভে ভরা। তোরা সামান্য কিছু ফলের লোভ সামলাতে পারিসনি? তাহলে তোরা কিভাবে দিব্যলোক যাবি? তোদের দ্বারা আর সামনে যাওয়া সম্ভব নয়, কারণ তোরা দিব্যলোক যাওয়ার শর্ত ভঙ্গ করেছিস। তাই তোদেরকে এখানেই পাথর হয়ে পড়ে থাকতে হবে। কিন্তু আপনি কে? এখানে তো একটা গাছ ছিল, তাই না? তাহলে গাছটা হঠাৎ এরকম ভয়ঙ্কর হয়ে গেল কিভাবে? আমরা তো শুধু একটা গাছ মনে করে ফল খেয়েছিলাম, কারণ আমাদের অনেক ক্ষুধা লেগেছিল আর আমরা অনেক দূর যাচ্ছি। আমি হচ্ছি দিব্যলোক, রাস্তার একটা পরীক্ষক। আমি এখানে মানুষের লোভ পরীক্ষা করে থাকি। যদি কেউ লোভী হয় তাহলে সে আমাকে পার করতে পারো না। আর তোমরা এখানে লোভ করেছ, তাই তোমাদেরকে এখানে শাস্তি পেতে হবে। কিন্তু মহারাজ, আমরা তো না বুঝে এটা করেছি। আমরা যদি বুঝতাম তাহলে তো আমরা এরকম কাজ করতাম না। দয়া করে আমাদের ক্ষমা করে দিন। আমরা বুঝতে পারিনি যে এটা একটা পরীক্ষা ছিল। আমরা আমাদের বন্ধুকে বাঁচাতে হবে, তাই আমরা দিব্যলোক যাচ্ছি। দয়া করে আমাদের যেতে দিন। যদি তোমাদেরকে আগে জানানো হতো তাহলে তো বুঝতে পারতাম না তোমাদের ভিতর লোভ আছে কিনা। তাই পরীক্ষা কাউকে জানিয়ে হয় না। আর তোমরা যেহেতু অপরাধ করেছ, তাই তোমাদেরকে শাস্তি পেতেই হবে। তোমরা তৈরি হয়ে যাও পাথর হওয়ার জন্য। না মহারাজ, আমাদের ক্ষমা করে দিন। দয়া করে আমাদের ক্ষমা করে দিন। জগন, মনে তো হচ্ছে আমাদের আর রক্ষে নেই। এবার তো মনে হচ্ছে এখানে পাথর হয়ে থাকতে হবে। কি করা যায়? একটা উপায় বল দ্রুত, না হলে তো আমরা এখানেই আটকে থাকব। আমাদের বন্ধুকে আর বাঁচাতে পারবো না। ভাইয়া, আমার মাথায় তো কিছুই আসছে না। এই রাক্ষসের হাত থেকে আমরা কিভাবে বাঁচব? ভাইয়া, আমার মাথায় একটা আইডিয়া এসছে। পশু মানবজি তো আমাদের বলেছিল সে আমাদের একবার সাহায্য করবে। তাহলে আমরা এখন তার সাহায্য নিয়ে নেই। হ্যাঁ হ্যাঁ জগন, তুই ঠিক বলেছিস। এখন আমাদের পশু মানবদের সাহায্য নেওয়া উচিত। আমরা যেহেতু একবারই সাহায্য নিতে পারবো, তাহলে আমরা সেটা এখানেই নিয়ে নিই। এখন যদি না বাঁচতে পারি তাহলে পরে আর আমাদের এটা রেখে কোনো কাজ হবে না। দাঁড়া, আমি এখনই পশু মানবকে ডাকছি। এই কথা বলে মদন পশু মানবকে ডাকতে শুরু করল। পশু মানব জি, এই আমাদের বাঁচান। আপনি তো বলেছিলেন আমাদের একবার সাহায্য করবেন।
দয়া করে এই বিপদ থেকে আমাদের বাঁচিয়ে দিন, দয়া করে বাঁচিয়ে দিন। মদনের এরকম ডাক শুনে সঙ্গে সঙ্গে পশুমানব সেখানে এসে হাজির হয়। পশুমানবকে দেখে তারা একটু স্বস্তি পায়। তারা ভেবেছিল পশুমানব এই বিপদ থেকে তাদেরকে রক্ষা করতে পারবে। কি হয়েছে বৎস? আমাকে এভাবে ডাকার কারণ কি? তোমাদের কি কোনো বিপদ হয়েছে? তোমরা এখানে কি করেছো এমন যে তোমাদের বৃক্ষমানব এখানে দাঁড় করিয়ে রেখেছে? পশুমানবী, আপনার কাছ থেকে আসার পর আমরা এই পথ দিয়ে যাচ্ছিলাম। তখন আমরা এখানে একটা খুব সুন্দর এবং রসালো ফলের গাছ দেখতে পেলাম। তাই আমরা ভেবেছিলাম আমাদের যেহেতু এখনও অনেক দূর যেতে হবে আর আমাদের খিদেও লেগেছিল, তাই আমরা এখান থেকে কিছু ফল পেড়ে খেয়ে নিই। সেই মোতাবেক আমরা এখান থেকে কিছু ফল পেড়ে খেয়েছিলাম, কিন্তু ঠিক তখনই হঠাৎ সেই ফলের গাছটি একটি বৃক্ষমানবে পরিণত হয় এবং আমাদেরকে তার শাস্তি হিসেবে পাথর করে দিবে বলে। দয়া করে এই বিপদ থেকে আমাদের বাঁচিয়ে নিন। তোমাদের আমি বারবার সতর্ক করেছিলাম যে এই রাস্তা খুবই ভয়ঙ্কর, তোমরা এখান থেকে অনেক সাবধানে চলতে হবে। তোমাদেরকে এই রাস্তায় আরও অনেক পরীক্ষা নেওয়া হবে, কিন্তু তোমরা শুনলে না। এখন আমি কি করব? তোমরা যেহেতু লোভ করেছ, সেহেতু তোমাদের শাস্তি পাওয়া উচিত। পশু মানবজি, আমরা বুঝতে পারছি আমরা লোভ করেছি, কিন্তু আমরা এই ভুলের জন্য অনুতপ্ত। দয়া করে আমাদের এবারের মতো ক্ষমা করে দিন। আমরা আর এমন ভুল করব না। দয়া করে একবারের জন্য আমাদের ক্ষমা করুন। আপনি একটু সুপারিশ করুন বৃক্ষমানবের কাছে। হ্যাঁ, যদি তোমরা অনুতপ্ত হও, তাহলে আমি একবারের জন্য তার কাছে সুপারিশ করতে পারবো, কারণ আমি একবারই তোমাদের সাহায্য করতে পারবো। তারপর আর আমাদের ক্ষমতা নেই। ঠিক আছে পশু মানবজি, আপনি একবারের জন্য আমাদের সাহায্য করুন। কথা দিচ্ছি আমরা এমন ভুল আর করব না। দয়া করে এবারের মতো আমাদের বাঁচিয়ে দিন। হে বৃক্ষ মানব, এই মানুষগুলোকে আমি আগে পরীক্ষা করেছি। তারা খুবই বুদ্ধিমান এবং তারা খুবই সৎ। তারা আপনার পরীক্ষা বুঝতে পারেনি। দয়া করে তাদেরকে একবার ক্ষমা করে দিন। আমি তাদের জন্য সুপারিশ করছি, একবার তাদেরকে ক্ষমা করে দিন। না পশুমানব, এটার জন্য তুমি আমার কাছে সুপারিশ করো না, কারণ তারা যেহেতু অপরাধ করেছে তাই তাদেরকে এটা শাস্তি পেতেই হবে। আমি তোমার কোনো সুপারিশ শুনব না। হে বৃক্ষমানব, আমার সম্মানের দিকে তাকিয়ে আপনি একবারের জন্য তাদেরকে ক্ষমা করে দিন, কারণ আমি তাদেরকে কথা দিয়েছি। তাদেরকে আমি এ জঙ্গলের মধ্যে একবার সাহায্য করব, তাই আমার দিকে তাকিয়ে তাদেরকে ক্ষমা করে দিন। তারা যে অপরাধ করেছে তা ক্ষমা পাওয়ার যোগ্য নয়। তার শাস্তি হিসেবে তাদেরকে এখানে পাথর হয়ে থাকার কথা, কিন্তু আমি আপনার সম্মানের দিকে তাকিয়ে আমি তাদের শাস্তি কিছুটা মওকুফ করছি। এখন এখান থেকে তাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে পাথর হতে হবে, আর অন্য একজন এখান থেকে যেতে পারবে। এর বেশি আমি সাহায্য করতে পারবো না। আপনি দয়া করে আমাকে আর কোনো রিকোয়েস্ট করবেন না। তোমরা নিশ্চয়ই শুনতে পেয়েছ মদন এবং যখন। আমার সুপারিশে তোমাদের যে কোনো একজনকে মওকুফ করা হয়েছে। এর বেশি আমি আর কিছুই করতে পারবো না। এখন তোমরা যে একজন বেঁচে আছো, সে আর বাকি আরেকজনকে উদ্ধার করে এখান থেকে যাওয়ার চেষ্টা করো, অথবা তুমি একাই দিব্যলোকে পথে এগোতে পারো। না পশু মানবজি, এভাবে হলে তো হবে না। আমাদের দুজনকে ছাড়তে হবে। এভাবে তো আমরা সামনে এগোতে পারবো না। দয়া করে আমাদেরকে দুজনকে ছাড়ানোর ব্যবস্থা করে দিন, না হলে তো আমাদের আর সামনে যাওয়া হচ্ছে না। না মদন, এর থেকে বেশি আমি তোমাদের আর কোনো সাহায্য করতে পারবো না। এখন তোমরা ডিসাইড করো কে পাথর হবে আর কে সামনে এগিয়ে যাবে। এর থেকে বেশি আমার আর কিছু করার নেই। আমি চললাম। এই কথা বলে পশুমানব সেখান থেকে চলে যায়। পশুমানবের যাওয়ার পর মদন এবং যখন চিন্তায় পড়ে যায়, তারা এখন কিভাবে এই বিপদ থেকে উদ্ধার হবে? তাদের মধ্যে কে বেঁচে থাকবে আর কে বা পাথর হবে? ভাইয়া, আমার মনে হয় আপনারই বেঁচে থাকা উচিত, কারণ আপনি অনেক বুদ্ধিমান। আপনি চাইলে আমাকে এবং আমাদের বন্ধু পাপ্পুকে বাঁচাতে পারবেন, কিন্তু আমি যদি বাইরে থাকি আমি জানি না আমি এতটুকু করতে পারবো কিনা। তাই আমি বলি আপনার বাইরে থাকা উচিত। না রে জগন, কোন বড় ভাই কোনোদিন তার ছোট ভাইকে নিজের চোখের সামনে এভাবে পাথর হতে দেখতে পারবে না। আমি কোনোদিনও এটা মেনে নিব না। তুই সুস্থ থাক, এটাই আমার কাছে অনেক। তবু তুই পাথর হওয়ার দরকার নেই, আমি পাথর হচ্ছি। এই বলে মদন বৃক্ষমানবের কাছে বলতে থাকে,
হে বৃক্ষ মানব, আপনি আমাকে পাথর করে দিন এবং আমার ভাইকে এখান থেকে যেতে দিন। আমার ভাইকে আমি হারাতে দেখতে পারবো না। দয়া করে আপনি আমাকে পাথর করুন এবং আমার ভাইকে যেতে দিন। মদনের এই কথা শুনে বৃক্ষমানব তখনই মদনকে পাথর বানিয়ে দেয়। এটা দেখে জগন কান্নায় ভেঙে পড়ে। তারপর সে কান্না করতে করতে বৃক্ষমানবকে বলে, বৃক্ষ মানবজি, আপনি আমার ভাইকে মুক্ত করে দিন। আমার ভাইকে আমি এভাবে হারাতে দেখতে পারবো না। দয়া করে আমার ভাইকে মুক্ত করে দিন। আমি আমার ভাইকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তাকে এখানে রেখে যেতে পারবো না। না জগন, তোমার ভাইকে আর কোনোভাবেই ফিরিয়ে দেয়া সম্ভব নয়। তোমার ভাই এখন এখানেই পাথর হয়ে পড়ে থাকবে, আর বাকি পথ তোমাকেই যেতে হবে। না বৃক্ষ মানবজি, আমি আমার ভাইকে ছেড়ে কোথাও যাব না। যতক্ষণ পর্যন্ত না আপনি আমার ভাইকে মুক্ত করে দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে এক পাও নড়ব না। আপনি আমার ভাইকে যে কোনোভাবেই হোক মুক্ত করে দিন। তাকে মুক্ত করার কোনো না কোনো রাস্তা তো নিশ্চয়ই থাকবে। তোমার ভাইকে তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয়, কিন্তু তোমার ভাইকে ফেরানোর একটা রাস্তা আছে। কিন্তু তার জন্য তোমাকে আগে আমাকে সাহায্য করতে হবে। তুমি যদি আমাকে সাহায্য করো, তাহলে আমি তোমার ভাইকে ফিরিয়ে আনতে সাহায্য করব। বলুন, আপনাকে কি সাহায্য করতে হবে? আমি আপনাকে সব ধরনের সাহায্য করতে রাজি। শুধুমাত্র আমি আমার ভাইকে ফিরে চাই। আমি আমার ভাইকে পাওয়ার জন্য সব করতে পারবো। তোমার আমাকে আমার এই অভিশাপ থেকে মুক্তি দিতে হবে, তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারবো। আর না হয় এই অবস্থায় আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, কারণ আমি শুধু অভিশাপ দিতে পারি। কারো অভিশাপ ফেরানো এই অবস্থায় সম্ভব নয়। অভিশাপ? কি অভিশাপ? আপনাকে আবার কি অভিশাপ দিল? আর আমি আপনাকে এই অভিশাপ থেকে মুক্তই বা করব কিভাবে? তোমাকে এখান থেকে কয়েক কোষ দূরে একটা সোনালি পানির পুকুর আছে। সেখানে গিয়ে সেই পুকুর থেকে এক কলসি পানি নিয়ে আসতে হবে। তারপর সেই পানি আমার গায়ে ঢালতে হবে। তাহলে আমি এই অভিশাপ থেকে মুক্তি পাব। তবে একটা শর্ত আছে, পানি তুমি কলসিতে করে আনার সময় এক ফোঁটা পানিও যাতে মাটিতে না পড়ে, আর কোনোভাবেই সেই পানির সাথে অন্য কোনো পানি যাতে মিশ্রিত না হয়। ঠিক আছে মহারাজ, আমি নিশ্চয়ই যাব। আমি যে কোনোভাবেই হোক আমার ভাইকে বাঁচাবো। আমি অবশ্যই সেখান থেকে সেই সোনালি পানি নিয়ে আসব এবং আপনাকে এই অভিশাপ থেকে বাঁচাবো। এই কথা বলে জগন পশু মানবের থেকে সব কথা শুনে সেই পুকুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সে বৃক্ষ মানবের কথা অনুযায়ী হাঁটতে থাকে এবং এদিক সেদিক খুঁজতে থাকে। কোথাও সেই পুকুরের কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। অনেকক্ষণ হাঁটার পর সে ক্লান্ত হয়ে যায় এবং সে কোথাও কোনো সোনার পানিওয়ালা নদীর খোঁজ পাচ্ছে না। ক্লান্ত হয়ে সে একটা গাছের নিচে বসে পড়ে। কিছুক্ষণ পর সে যখন ক্লান্ত শরীর নিয়ে গাছের নিচে বসেছিল, ঠিক তখনই তার কানে একটা পানির স্রোতের আওয়াজ শুনতে পায়। সে দৌড়ে সেই আওয়াজের পিছু করে এবং কিছুক্ষণের মধ্যেই সে সেই সোনালি পানিওয়ালা পুকুরটি খুঁজে পেয়ে যায়। এই তো, এটাই তো সেই সোনালি পানিওয়ালা পুকুর। বৃক্ষমানব তো এটার কথাই বলেছিলেন। এবার আমি এটা থেকে পানি নিয়ে যেতে পারবো এবং আমি বৃক্ষমানবের অভিশাপ দূর করতে পারবো। এই কথা বলে জগন যখনই পুকুরে পানি আনতে যায়, তখন সে তার বাম দিকে পুকুর পাড়ে একটা হালকা আলোর ঝলকানি দেখতে পায়। কিছুক্ষণের মধ্যেই সেই আলোটি একটি খাজানার স্তূপে পরিণত হয়ে যায়
এবং সেই খাজানা স্তূপ থেকে একটি রহস্যময় কণ্ঠ ভেসে আসে। হে মানুষ, তুমি কি করছো? আমার কাছে আসো। এই সব ধন সম্পত্তি তোমার। আসো, এগুলো নিয়ে যাও। শুধু শুধু কেন তুমি পানি নিয়ে যাচ্ছ? ওই রাক্ষসটাকে বাঁচিয়ে তোমার কি লাভ হবে? তার থেকে ভালো তুমি আমার ধন সম্পদ নিয়ে যাও এবং তুমি সারা জীবন আরাম আয়েশে কাটিয়ে দাও। আরে বাপরে, কত ধন সম্পদ! এগুলো তো আমাকে পুরো ধনী বানিয়ে দেবে। আমি যদি এগুলো নিই তাহলে সারা জীবন বসে বসে খেতে পারবো। আমার আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। এইসব সম্পত্তি তোমার। তুমি আসো, এই সম্পত্তিগুলো নিয়ে যাও আর বাকি সবার কথা ভুলে যাও। তুমি যদি এই সম্পত্তিগুলো নিয়ে যাও তাহলে তুমি হবে রাজা। আসো, নিয়ে যাও। এই কথাগুলো শুনে জগন যখনই সম্পত্তির দিকে এগোতে যায়, তখন হঠাৎ করে বৃক্ষ মানব, তার ভাই এবং পাপ্পুর কথা মনে পড়ে যায়, কারণ সে লোভের কারণে তার ভাইকে হারিয়েছে। আমি এটা কি করতে যাচ্ছিলাম? আমি সম্পদগুলোর দিকে কেন যাচ্ছিলাম? আমি তো আমার ভাইকে বাঁচাতে এসেছি। আমি তো আমার পাপ্পুকে বাঁচাতে এসেছি। না, আমাকে এই সম্পত্তির লোভে পড়া যাবে না। লোভ আমাকে তাহলে ধ্বংস করে দিবে। এই কথা বলে জগন যখনই কলসিতে করে সোনালী পুকুর থেকে পানি নেয়, ঠিক তখনই সেখানে থাকা সম্পত্তিগুলো উধাও হয়ে যায়। এটা দেখে জগন বলে, এটা কি হলো? এই সম্পত্তিগুলো হঠাৎ গায়েব হয়ে গেলে কেন? এগুলো আসলে কি ছিল? যদি সত্যি এগুলো সম্পদ থাকতো তাহলে তো এগুলো গায়েব হওয়ার কথা না। জগনের কথা শেষ হতে সেখানে আবার একটি রহস্যময় কণ্ঠ শোনা গেল। রহস্যময় কণ্ঠটি জগনকে বলল, এটাও তোমার জন্য একটা পরীক্ষা ছিল জগন। যদি তুমি সম্পত্তিগুলো নিতে তাহলে তুমিও এই সম্পত্তিগুলোর সাথে গায়েব হয়ে যেতে। যেহেতু তুমি তোমার ভাই এবং সেই মানববৃক্ষকে বাঁচানোর পথ বেছে নিয়েছ, তাই তুমি এখনো বেঁচে আছো। এই কথা শুনে জগন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং পানির কলসিটা নিয়ে আবার বৃক্ষ মানবের দিকে রওনা দিল। অনেকক্ষণ হাঁটার পর সে ক্লান্ত হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সে আবার বৃক্ষমানবের ডেরায় এসে উপস্থিত হয়। বৃক্ষ মানবজি, আমি সোনালী পানি নিয়ে এসেছি। এখন কি আমি আমার ভাইকে ফিরে পাব? এখন আমাকে আর কি করতে হবে? খুব ভালো কাজ করেছ জগন। এবার এই পানিটা আমার উপর ঢেলে দাও। এরপর আমি আমার আসল রূপে ফিরে আসতে পারবো এবং আমার উপর থেকে অভিশাপ দূর হয়ে যাবে। ঠিক আছে বৃক্ষ মানবজি, আমি এখনই আপনার শরীরে জলটা ঢেলে দিচ্ছি। আপনি কোনো চিন্তা করবেন না। আমি তো আপনাকে বাঁচানোর জন্যই এগুলো এনেছি। এই কথা বলে যখন পানির কলসিটি থেকে সোনালি পানিগুলো বৃক্ষমানবের ওপর ঢেলে দেয়,
হঠাৎ চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ে এবং এই বৃক্ষমানবটি একটি সুন্দরী রাজকুমারীর বেশে সামনে এসে উপস্থিত হয়। জগন, আমি তোমার ভাইকে মুক্ত করতে পারবো না।